আগামী 7ই এপ্রিল মঙ্গলবার থেকে আমাদের নতুন ক্লাস 11-এর যে 2 বছরের নিটের ব্যাচ স্বপ্নের সন্ধানে সেটা শুরু হচ্ছে, যেখানে আমরা 2 বছর ধরে তাদেরকে নিটের জন্য প্রিপেয়ার করাবো। এই ব্যাচের যারা ছাত্রছাত্রী মানে যারা নতুন ক্লাস 11-এ উঠেছে এদেরকে নিয়ে আমার বড্ড চাপ, কারণ এদের মধ্যে প্রচুর কনফিউশন। কি পড়বো, কোন বই পড়বো, কার কাছে পড়বো, টিউশন পড়বো না অক্সিজমে পড়বো না কি করব, বোর্ড সামলাবো নিট সামলাবো, কি করব, বিভিন্ন রকম চারদিকে ভিডিও দেখে কথা শোনে এবং একটা ব্যাপক কনফিউশন ক্রিয়েট হয়, বছর চলে যায় এবং আমি বহু ছেলে মেয়েকে দেখি ব্যর্থ হয়ে গেছে। যদিও আমি সবসময় বলি এবং ওইটা বিশ্বাস করি যে নিটে চান্স পাওয়ার জন্য বেস্ট পসিবল যেটা ইয়ার সেটা হচ্ছে 12-এর সাথে সাথে নিটটাকে ক্র্যাক করা। এটা হচ্ছে বেস্ট পসিবল জিনিস, যেটা এটা আমি সবসময় মনে করি। তো যাই হোক, যারাই এই স্বপ্নের সন্ধানে ব্যাচে পড়বে, মানে 2028-এর ব্যাচে যারা পড়বে 7 তারিখ থেকে শুরু হচ্ছে, তাদের জন্য তো ওরিয়েন্টেশন ক্লাস আমাদের অক্সিজম মাধ্যমিক ইউটিউব চ্যানেলে হচ্ছেই। আগামীকাল মানে শুক্রবার দিন বিকেল 5টা থেকে অক্সিজম মাধ্যমিক ইউটিউব চ্যানেলে, ইউটিউব চ্যানেলটা গেলে অলরেডি লাইভটা চলে এসে মানে শিডিউলড হয়ে গেছে, তো সেটা হচ্ছে। যাই হোক, আজকের এই ভিডিওটা আমি করছি কারণ আমি স্ট্রেট কাট এই ছেলে মেয়েগুলো যারা আমার কাছে পড়তে চলেছে বা আমাদের কাছে পড়ছেও না হয়তো, যাতে একবারে নিটটা চান্স পায়, তার কি কোনো চাবিকাঠি আছে সেইটা নিয়ে কথা বলবো। কেন কথা বলছি তার কারণ আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট একদম ছোটোবেলা থেকে, সে 12-এর সাথে সাথেই সেই বছরেই এই জার্নিটাকে ক্র্যাক করেছিল এক চান্সে, অবভিয়াসলি ইন জেনারেল ক্যাটাগরি। অনেকের এই কনফিউশনটা থাকে, সেই জন্য এটাকেও ক্লিয়ার করে দিলাম। এটা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে নিজের র্যাঙ্ক কার্ড ফাটও দেখিয়েছিলাম। যাই হোক, এগুলো বাদ দিলাম। তো এই জিনিসটা আমি করেছিলাম বেশ কয়েক বছর আগে। সেই জন্য আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে একসঙ্গে 12-এর সাথে চান্স পাওয়ার চাবিকাঠি কী, জ্ঞানের কথা অনেক বলা যায়, তবে আমি জ্ঞানের কথা বলতে চাইছি না, আমি আমার জার্নিটার কথাই বলতে চাই। আমি মনে করি যেহেতু আমার জার্নিতে আমি সফল, তাই এই জার্নি যদি কেউ ফলো করে তার সফল হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে, স্বাভাবিক ব্যাপার। কারণ এটা একটা প্রুভেন জার্নি, যেটা আমি অলরেডি জিতে গেছিলাম। আমি আজ থেকে বহু বছর আগে এই জার্নিটা অতিক্রম করেছি, আজ থেকে প্রায় 16 বছর আগে। অনেকে আমাকে এই কথাটা বলে যে আমার সময় নিট ছিল না। একদম ঠিক, আমার সময় নিট ছিল না, কিন্তু আমার সময় নিটের মতো একই রকম একটা অল ইন্ডিয়া এক্সাম ছিল যার নাম AIPMT, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, যেটা এক্স্যাক্টলি এই CBSE বোর্ডের যেরকম নিটের যে সিলেবাস সেই সিলেবাসের অনুযায়ী হতো। এখন 720-তে পরীক্ষা হয়, তখন 800-তে পরীক্ষা হতো। এখন সিঙ্গেল স্টেপে পরীক্ষা হয়, তখন ডবল স্টেপে পরীক্ষা হতো। প্রথমে প্রিলিমস হতো, যারা প্রিলিমস কোয়ালিফাই করতো তারা মেন্স দিত এবং মেন্সের নম্বর অনুযায়ী র্যাঙ্ক হতো। তো আমার সময় সেটা হতো এবং আমার সময় এমসের আলাদা করে পরীক্ষা হতো এবং সেটাও এমসের যে পরীক্ষাটা হতো সেটাও CBSE NCERT সিলেবাসের ওপর ভিত্তি করি, এবং তার বাইরে ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা আলাদা করে মেডিকেল এন্ট্রান্স হতো। অর্থাৎ আমার সময় একটা অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট হতো যেটা আজকে নিটের সমতুল্য, একটা এমস হতো সেটাও আজকে নিটের সমতুল্য, এবং একটা ওয়েস্ট বেঙ্গলের আলাদা করে মেডিকেল এন্ট্রান্স হতো যেটা সিলেবাস ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী। যাই হোক, এরকম একটা ব্যাপার ছিল। আমি তখন সবে ক্লাস 10-এ উঠেছি, 2009 সাল। আমার এলাকা থেকে একজন ডাক্তারিতে চান্স পেয়েছিল RG কর মেডিকেল কলেজে, জিদ্দা। তো একদিন জিদ্দার সাথে দেখা হয়েছিল এবং তখন স্বাভাবিকভাবে জিদ্দার সাথে কথা হয়েছিল। তো জিদ্দা আমাকে বলল যে অর্কদীপ, তুই যদি মনে করিস যে তুই ডাক্তার হবি এবং তুই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবি, মানে আমি আজ থেকে কিন্তু 2009 সালের কথা বলছি, তোদের জন্ম হয়েছে কিনা আমি ডাউটফুল, মানে জন্ম হয়নি ততদিনে, তখনও বহু কারোরই জন্ম হয়নি। সে সময় সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব ভিডিও ছিল না, কিচ্ছু ছিল না, মানে কোনো আইডিয়া নেই, ইন্টারনেট নেই তখন আমাদের কাছে, মানে আমার বাড়িতে কোনো ইন্টারনেট নেই। সেই সময় আমাকে জিদ্দা বলেছিল যে দেখ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস তুই যদি পড়বি ভাবিস তাহলে তুই চান্স পাবি কিনা আমি জানি না, তোকে যদি চান্স পেতে হয় তোকে এই অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট আর এমসের প্রিপারেশান নিতে হবে, তোকে CBSEর কারিকুলামকে ফলো করতে হবে, তবে আমি তোকে নিশ্চিতভাবে বলতে পারি তুই সব জায়গাতেই ভালো করবি। এই কথাটা একটা কথা আমাকে বলেছিল। এই কথাটা যখন আমি বাড়িতে আলোচনা করি, বাড়ির লোকজন অবাক, কারোর কোনো আইডিয়া নেই, তখন এরকম কোনো আইডিয়াই নেই যে একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়ামের ছেলে সে 10-এর পরে CBSE বোর্ডের সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে, কোনো ধারণা নেই লোকের মধ্যে, জানেই না কেউ। তো NCERT বইয়ের নামও কেউ শোনেনি। তো কি ব্যাপার, কি হবে না হবে, তো এগুলো নিয়ে খুব কনফিউশন ক্রিয়েট হলো যে কি করা যায়। আমার সময় এবার আমরা সিলেবাসটা দেখলাম, মানে জোগাড় করে CBSE সিলেবাসটা দেখলাম
এখন যেরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস আর সিবিএসসি বোর্ডের সিলেবাস কিন্তু অলমোস্ট সেম, হয়তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা দুটো চ্যাপ্টার বেশি রয়েছে, বাট সিলেবাস কিন্তু সেম, চ্যাপ্টার কিন্তু অলমোস্ট সেম। আমি যে সময়ের কথা বলছি 2010 সাল, সেই সময় সিবিএসসি বোর্ডের সিলেবাস আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস পুরো আকাশ আর পাতালের পার্থক্য, কোনো মিল নেই, জাস্ট আলাদা। এটা যেটা 11-এ রয়েছে ওটা সেটা 12-এ, ওটার যেটা 11-এ রয়েছে এটা সেটা 12-এ, মানে ব্যাপক চাপ। তার মানে আমি প্রথমেই যেটা আমাকে আমার সবাই বললো যে ভাই এইসব জিদ্দার কথা পাত্তা দিস না, তুই যদি ওই অনুযায়ী পড়তে যাস তাহলে তো কি হবে, তোর কিচ্ছু সামলাতে পারবি না, দুটো পুরো আলাদা সিলেবাস। সিবিএসসি যেটা 11-এ রয়েছে সেটা তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 12-এ রয়েছে, আর যেটা 11-এ সেটা 12-এ, তুই কিচ্ছু করতে পারবি না, কি করবি? কিন্তু আমি কেন জানি না জিদ্দা এত কনফিডেন্টলি আমাকে এই কথাটা বলেছিল, এবং জিদ্দা নিজে 11-12-এ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছিল, তো জিদ্দা আমাকে এত কনফিডেন্টলি এই কথাটা বলেছিল যে চিন্তা করিস না, তুই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সায়েন্সের কোনো ভাষা নেই, এক্স্যাক্টলি কথাগুলো বলেছিল, তুই পড়, তুই পড়, সিবিএসসি বোর্ডের সিলেবাস ফলো করে পড়, তুই ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই থাক, তুই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাংলা মিডিয়ামেই পরীক্ষা দে, কিন্তু তোর প্রিপারেশনটা সিবিএসসি বোর্ডের ওপর ভিত্তি করে নে, এই কথাটা আমাকে জিদ্দা বলে, এবং আমি সেটাকে বিশ্বাস করি, আমি সেটাকে মেনে নিই। এবং 11-এ যখন আমি উঠি, আমার কিন্তু পুরো ডবল ডবল সেট করে টিচার ছিল, মানে এক জায়গাতে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য পড়তাম, এক জায়গাতে আমি এই এআইপিএমটি এমসের জন্য পড়তাম, প্রত্যেকটা সাবজেক্টের জন্য এরকম প্রচুর টিউশন ছিল। এবং আমার সময় কিন্তু এখনকার মতো ডামি স্কুলের কনসেপ্ট ছিল না, স্কুল না যাওয়ার কনসেপ্ট ছিল না, আমার সময় কিন্তু প্রত্যেকে 3 দিন তো স্কুল যেতই সপ্তাহে, আমি স্কুলকে এত বেশি ভালোবাসতাম, আমি সপ্তাহে 4 থেকে 5 দিন যেতাম, হয়তো একদিন যেতাম না, কিন্তু 6 দিনের মধ্যে 4 থেকে 5 দিন আমি স্কুল যেতামই। এবং আমার প্রত্যেকটা সাবজেক্টের দুটো দুটো করে আলাদা আলাদা সেট অফ টিচার ছিল। এক জায়গায় বাংলায় পড়তাম, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চ্যাপ্টারগুলো তখন পুরো আলাদা ছিল, আমাকে তো পড়তেই হতো। এখনকার মতো যদি হতো যে ফিজিওলজি 11-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও রয়েছে, সিবিএসসি বোর্ডেও রয়েছে, তাহলে আমি কিন্তু দুটো টিচার রাখতাম না, কিন্তু তখন আমার 11-এর চ্যাপ্টার পুরো আলাদা, 11-এর চ্যাপ্টারের সঙ্গে সিবিএসসির কোনো মিল নেই, সেই জন্য আমাকে দুটো দুটো টিচার রাখতে আমি বাধ্য হয়েছিলাম। এবং আমার এখনও মনে আছে, আমি সোমবার সকাল 6টায় বেরোতাম, আমার কেমিস্ট্রি টিউশন থাকতো সোমবার সকাল 6টায়, আমি সোমবার সকাল 6টায় বাড়ি থেকে বেরোতাম, 7টার সময় কেমিস্ট্রি পড়তে পৌঁছাতাম, দুটো বাস চেঞ্জ করে যেতাম, কেমিস্ট্রি পড়তাম এবং সেখান থেকে আবার দুটো বাস চেঞ্জ করে স্কুলে আসতাম, স্কুল থেকে বেরিয়ে সোমবার বিকেলে ফিজিক্স পড়তে যেতাম, ফিজিক্স পড়ে বাড়ি ফিরতাম, এবং এই জার্নিটা শেষ হতো রবিবার দিন, আমি বায়োলজি পড়ে বিকেল 5:30টার সময় বাড়ি ঢুকতাম। অর্থাৎ সোমবার সকাল 6টায় আমি বেরোতাম, বিকেল এবং রবিবার বিকেল 5:30টায় আমি বাড়ি ফিরতাম। আমি যখন ডাক্তারিতে চান্স পেলাম, আমাকে বহুজন জিজ্ঞাসা করেছে তুমি ঘন্টায় মানে দিনে কত ঘন্টা করে পড়তে, আমি তাকে কী বলবো, আমি 2 বছর ধরে আমি সপ্তাহে 3-4 ঘন্টা পড়ার টাইম পেতাম ওই রবিবার সন্ধ্যেটুকু, কারণ সোমবার সকাল থেকে রবিবার বিকেল অবধি আমি কোনো না কোনো টিউশন আর না হলে স্কুলে আমি সময় কাটাতাম। তাহলে আমি এক চান্সে কী করে ক্র্যাক করলাম, আমি অল ইন্ডিয়া প্রি মেডিকেল মানে অল ইন্ডিয়াতে আমার র্যাঙ্ক 2000-এর মধ্যে ছিল, আমার ওয়েস্ট বেঙ্গলের যে মেডিকেল এন্ট্রান্স তাতে আমার র্যাঙ্ক 100-র মধ্যে ছিল। তাছাড়াও যত ইঞ্জিনিয়ারিং এক্সাম ছিল, অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এক্সাম থেকে ওয়েস্ট বেঙ্গলের ইঞ্জিনিয়ারিং এক্সাম, প্রত্যেকটাতেই ওয়েস্ট বেঙ্গলে আমার সম্ভবত 1483 র্যাঙ্ক ছিল ইঞ্জিনিয়ারিংয়ে, যাদবপুর শিবপুর তো পেতামই সেই র্যাঙ্কে, আর অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এক্সামেও আমার অ্যারাউন্ড 650 অ্যারাউন্ড র্যাঙ্ক ছিল। তো এই হচ্ছে ওভারঅল পরিস্থিতি যেটা আমি করেছিলাম। এবং তখন আমাকে সবাই জিজ্ঞাসা করতো যে কত ঘন্টা পড়তে, এবং তার উত্তর আমি দিতাম যে সপ্তাহে আমার ওইটুকুই টাইম পেতাম, রবিবার দিন সন্ধ্যেটা। তাহলে কি করে এই জিনিসটা হলো? এই জিনিসটা এই কারণেই হলো, তার প্রথম কারণ আমি মনে করি তখন আমাকে এত জ্ঞান দেওয়ার, এখনকার মতো এত জ্ঞান দেওয়ার লোক ছিল না, 10টা ইউটিউব চ্যানেল ছিল না, 10টা ইনফ্লুয়েন্সার ছিল না, 10 রকমের লোক সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কথা বলে বেরোতো না। যদি এগুলো আমি শুনতে থাকতাম আমি শেষ হয়ে যেতাম। আমাকে কেউ কোনো জ্ঞান দেওয়ার নেই, আমার মা বাবা কেউ ডাক্তার নয়, আমার বাড়িতে কেউ ডাক্তার নয়, কেউ মানে কোনো গাইড করার কোনো ব্যাপার নেই, যা ডিসিশন নেব আমি নেব, যা করার আমি করব। এবং আমি বুঝে গেছিলাম যে যদি আমাকে ভালো কিছু করতে হয়
আমাকে গুরুত্ব দিতে হবে। তাই আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই যে টিউশনগুলোতে পড়তে যেতাম, ওগুলোতে আমি কোনোদিন বেশি গুরুত্ব দিতাম না। ওগুলোকে আমি যেতাম ঠিক আছে, কিন্তু আমি যেখানে যেখানে এআই পিএমটি আর এমসের প্রিপারেশন নিতে যেতাম, আমি ফুললি ফোকাস থাকতাম এবং সেই পড়াশোনাগুলোতে আমি করতাম। পড়তাম কখন? তখন আমার বয়স 16 বছর। আমি এই যে বললাম সকাল 6টায় সোমবার দিন বেরোতাম, আর সকাল 7টায় আমি কেমিস্ট্রি টিউশনে পৌঁছাতাম। এই যে দুটো বাস চেঞ্জ করতাম, রবিবার রাত্রিরে আমি বাড়ি ঢুকেছি লাস্ট বায়োলজি পড়ে বিকেল 5:30টায়। এই দুটো বাসে ওই বায়োলজির নোটটাকে আমি রিভাইজ করে ফেলতাম। 16 বছর বয়সে। আমাকে কিন্তু কেউ বলেনি, আমার মা বাবাও কিন্তু কখনো বলেনি যে বাসে বসে তুই আগের দিনের পড়াটা পড়। আমি বাসে বসার জায়গা না পেলেও দাঁড়িয়ে পড়তাম, বসার জায়গা পেলে বসে পড়তাম, এবং রবিবার দিন যেটা নোটটা হয়েছে ওটাকে আমি পড়ে নিতাম এবং কেমিস্ট্রি টিউশনে যেতাম। কেমিস্ট্রি থেকে বেরিয়ে আবার যখন দুটো বাস চেঞ্জ করে আমি স্কুলে পৌঁছতাম, তখন কিন্তু সেই সোমবার দিন কেমিস্ট্রিতে যেটা পড়ানো হয়েছে সেটা আমি ওই দুটো বাসে পড়তাম। আমাকে কেউ কোনোদিন পড়তে বলেনি। একটা জায়গায় আমি যেহেতু আমার দুটো দুটো করে সব জায়গায় টিচার ছিল, একটা এআইপিএমটি এমসের জন্য এবং আর একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, একটা জায়গায় যে পড়াটা বুঝতে পারতাম না সেটা আরেকজনকে গিয়ে বলতাম যে স্যার, তারা সবাই জানতো যে আমি পড়ি এখানে ওখানে, তো আমি বলতাম স্যার আমি বুঝতে পারিনি, আমাকে এটা বুঝিয়ে দিন। আমি ওনার পড়াটা বুঝতে পারিনি। আবার এনার কাছে যেটা বুঝতে পারতাম না সেটা ওনাকে গিয়ে বলতাম স্যার এটা বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দিন। আমি একটা সপ্তাহ এরকম যেত না, এটা আমি নিজের ব্রেনকে বলেছিলাম যে সোমবার যখন আসবে আমার মাথায় যেন এরকম কোনো ডাউট না থাকে যেটা আগের সপ্তাহের যে কনসেপ্টটা আমি বুঝিনি। আমি প্রথম দিন থেকে বুঝে গেছিলাম সায়েন্স মুখস্থ করার সাবজেক্ট নয়, ইটস এ স্ট্রং কনসেপচুয়াল সাবজেক্ট। তাই রবিবার বিকেলের মধ্যে ওই সপ্তাহে যা পড়ানো হোক, আমি যে কোনো টিচার হোক, এবং কিছু না হলে লাস্টে স্কুলের টিচারকে গিয়েও জিজ্ঞাসা করতাম যে স্যার আমাকে এটা আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দিন। এবং যে করে হোক, কারণ আমার সময় ইন্টারনেট ছিল না, চ্যাট জিপিটি ছিল না, গুগল ছিল না, আমি এরকম করে বুঝে নিতাম। এবং ওই যে বাসের জার্নি, অটোর জার্নি, আমি কন্টিনিউ কিন্তু পড়াশুনোর মধ্যে থাকতাম। আরও কিছুদিন পর থেকে আমি এমসিকিউ বই জেরক্স করে নিতাম, এমসিকিউর বইয়ের পাতা কিছু জেরক্স করে নিতাম, এবং সেই জেরক্স করা এমসিকিউ বই নিয়ে আমি বাসে উঠতাম, অটোয় উঠতাম, এবং ওই যেতে যেতে ওই প্রশ্ন দেখে মুখে মুখে ক্যালকুলেট করতাম যে এই আছে রেজিস্ট্যান্স, আচ্ছা 1/10 1/5, তার মানে 50, 15, 15/50, মানে মোটামুটি 1/3 কাছাকাছি, মানে 0.33। এইভাবে মানে আমি ওইটা আমি প্র্যাকটিস করতাম যে পেন না ছুঁয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। কিছুদিন পর থেকে এটাও করতাম। আমাকে কেউ বলেনি এগুলো করতে, আমাকে কেউ বলেনি যে ডাউট সলভ করো, আমাকে কেউ বলেনি যে এক জায়গায় না বুঝলে আরেক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করো, কেউ বলেনি বাসে পড়ো, ট্রামে পড়ো, ট্রেনে পড়ো, অটোয় পড়ো, কেউ বলেনি এমসিকিউ বই জেরো, আমাকে কেউ বলেনি, এই জ্ঞানগুলো কেউ দেয়নি আমাকে। আমি নিজে করতাম আমার নিজের তাগিদের, নিজের ইচ্ছায়। সবাই এখন মনে করে, এবং সেটা ইউটিউবের দৌলতে সবাই বলে যে আমাদের কাছে বড় ভাই তোমরা চান্স পেয়ে যাবে, এরকম কিছু হয় না। যদি তুই চান্স পাস, একমাত্র তোর ব্যক্তিগত ইচ্ছা এবং তাগিদেই তুই চান্স পাবি। আমি রৌনকের ইন্টারভিউ দেখবি, রৌনকের সাথে আমার একটা পডকাস্ট আছে, এনআরএসে পড়ছে এখন, দীপের সাথে আছে, অপূর্বর সাথে, তুই ওদের কথা শুনবি। আমাদের কোনো ভূমিকাই নেই, ওরা এক্সট্রা অর্ডিনারি। ওদের মধ্যে মানে আমি বুঝি যে সফলতার চাবিকাঠি সেম। রৌনক বলছে আমি একটা মিস্টেক, কেউ একটা বলছিল যে সুদীপ্ত নাকি, যে আমার একটা মিস্টেক কপি ছিল, আমি প্রতি সপ্তাহে সেই মিস্টেক কপিকে দেখতাম যে আমি এই সপ্তাহে কী কী ভুল করেছি সেগুলোকে কারেক্ট করতাম। রৌনক বললো যে আমি প্রত্যেক দিন একটা করে প্রশ্ন পরীক্ষা দিতাম, নিটের দিন সকালবেলা কিছু অঙ্ক করতাম মাথা কাজ করানোর জন্য। যে বিভিন্ন রকমের যে জিনিসগুলো, এগুলো ওদের কেউ শেখায়নি, এগুলো ওরা নিজেরাই বুঝেছে। আমিও আমার সময় নিজেই বুঝেছিলাম। তাই আমি যখন থেকেই পড়াই এই স্বপ্নের সন্ধানে, ডে 1 থেকে বলাই, আগের ব্যাচকেও, স্বপ্নের সন্ধানে 27কেও, সবাই খুব উত্তেজিত থাকে, এরকম কিছু হয় না। আমরা মানে আমি এটাই এই জন্যে করাই যে আমাদের পড়ানোতে আমরা সেই কনসেপচুয়াল জায়গাটাকে প্রচণ্ড স্ট্রং জায়গায় নিয়ে যাই, যাতে কনসেপচুয়ালি একটা ছেলে মেয়েকে খুব স্ট্রং করা যায়। আমরা এমসিকিউ দিই যাতে সে এমসিকিউ প্র্যাকটিস করতে পারে, আমরা পরীক্ষা নিই, কিন্তু এর বাইরে তো আমরা কিছু করতে পারবো না। তার বাইরেও যাতে স্টুডেন্টদেরকে আমরা সুযোগ দিয়েছি, এই যে আমরা 2 বছরে 9,000 টাকা নিচ্ছি, এই টাকাতেই আমরা স্টুডেন্টকে বলেছি ভাই তোর যখন অসুবিধা হবে তখন তুই আমাদের অফলাইনে এসে ডাউটটা সলভ করে যাবি, যদি অনলাইনে ডাউট সলভ না হয়, কারণ অনলাইনেও আমাদের ডাউট গ্রুপ রয়েছে, তারপরেও তুই কারণ আমি আমার সময় যে যে সমস্যাগুলোকে আমি দেখেছিলাম যে কি হয়,
যে লোকের কনসেপ্ট ক্লিয়ার হয় না, ডাউট থেকে যায়, সেই ডাউট সলভে সমস্যা হয়। তাই সেই সমস্ত জায়গাগুলোকে আমি কিন্তু রেখে দিয়েছি। তারপরে কি স্টুডেন্টরা আসে ডাউট সলভ করতে? আসে না। কেন? কারণ তার তাগিদ নেই, সে ভাবছে হয়ে যাবে, হবে, কিচ্ছু হবে না। তাই যারা স্বপ্নের সন্ধানে 28-এ পড়তে চলেছিস, 11-এ পড়তে চলেছিস, তোর ডাক্তার হওয়া তোর হাতে নির্ভর করছে। তোকে পড়তে হবে, তোকে তোর ডাউট সলভ করতে হবে, তোকে তোর কনসেপ্ট তৈরি করতে হবে। আমরা শুধুমাত্র রাস্তা দেখাবো। তুই যদি বুঝতে না পারিস, তুই আমার কাছে অফলাইনে আসবি, এসে বলবি স্যার বুঝতে পারছি না, বোঝান। সেই ইচ্ছা আগ্রহ তোর মধ্যে থাকতে হবে, তবেই তবেই তুই সফল হবি, তাছাড়া হবি না। যাই হোক, আগামীকাল শুক্রবার বিকেল 5টায় অক্সিওম মাধ্যমিকের যে ওরিয়েন্টেশন ক্লাস, সেটাতে সবাই চলে আসিস, সেখানে দেখা হবে। আর 7 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। এবং যে কথাটা বলার, যেটা বলতেই হয়, যে অ্যাডমিশনের জন্য যে আমাদের দুটো অফিসিয়াল নম্বর রয়েছে, 9330054553, 9123067514, এই দুটো নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন নেওয়া যায়। কমেন্টে এবং ডেসক্রিপশানে এই নম্বরগুলো থাকে। দেখা হচ্ছে কালকে ওরিয়েন্টেশন ক্লাসে বিকেল 5টায় অক্সিজম মাধ্যমিক ইউটিউব চ্যানেলে।